যে এই যে কুকি ন্যাশনাল আর্মির বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান শুরু করলো, আমরা কিন্তু কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের কথা শুনছিলাম যে কুকি কেএনএফ এর পোশাক পাওয়া গেছে 30,000 সেট, এবং মে মাসের শেষে কিন্তু সেনাবাহিনী এক প্রেস ব্রিফিং এ স্বীকার করেছে যে সেই খবরটা বস্তুনিষ্ঠ ছিল, এবং তারা খতিয়ে দেখছে যে এই এত ছোট জনগোষ্ঠী বম তাদের প্রতিনিধিত্বকারী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের এত পোশাক কেন বানানো হচ্ছিল। এখন সেনাবাহিনী বলছে যে তারা কুকি ন্যাশনাল আর্মির বিরুদ্ধে যুদ্ধ মানে বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। আমি জানতে চাই কুকি ন্যাশনাল আর্মি এবং কুকি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ আর কেএনএ কি একই গোষ্ঠী কিনা, এবং বাংলাদেশ সেনাবাহিনী এই সময়ে কুকি ন্যাশনাল আর্মিকে লক্ষ্য করে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিল কেন বলে আপনার মনে হয়? না, এই অভিযানটা নবনীতা হঠাৎ করে শুরু হয়নি। এই অভিযানটা বাংলাদেশ সেনাবাহিনীর যে 10 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশন, যার হেডকোয়ার্টার হচ্ছে রামু, এবং ইদানিং কালে এই অঞ্চলগুলি এই ডিভিশন এখানে নিজেদের মানে অপারেশনালি ইনভলভ আছে। তো এটা বেশ কিছুদিন ধরেই ওরা করছে। এর আগেও দু একটা এনকাউন্টার হয়েছে, এবং এখানে বেশ কয়েকদিন ধরে অভিযান হচ্ছে। ইনফ্যাক্ট বেশ কিছু স্থানীয় বম উপজাতির লোকজন এই রুমা অঞ্চল থেকে পালিয়ে তারা অন্য জায়গায় গিয়েছিল, কারণ যখন এই ধরনের অভিযান হয় গ্রামবাসীরা ভীত সন্ত্রস্ত অবস্থায়, কারণ অনেক সময় ওদেরকে সেনাবাহিনী এই বিদ্রোহীদের খোঁজ নেওয়ার জন্য এদের উপরে লাঠিপাঠি ঘোরানো হয়। তো সেটা সবখানেই হয়, ভারতেও হয়, বাংলাদেশেও হয়, মায়ানমার তো আরো বেশি হয়। যাই হোক, প্রশ্ন হচ্ছে, তোমাকে প্রথমে একটা জিনিস আমি বলি। তুমি বললে 30,000 যে পোশাক, কমব্যাট ইউনিফর্ম যেগুলি উদ্ধার করা ছিল, সেটা কিন্তু উদ্ধার করা ছিল চিটাগাং শহর থেকে। কারণ বান্দরবনের এই গহন অরণ্যে অত পোশাক বানানোর কোন রকম সুযোগ সুবিধা আছে এটা সম্ভবই না, থাকতেই পারে না। এটা চিটাগাং শহর থেকে উদ্ধার হয়েছিল। আমার নিজের যতটুকু আমি জানি, এই নাথান ববের নেতৃত্বাধীন এই যে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, এবং যার সশস্ত্র সংগঠন হচ্ছে কুকি চীন ন্যাশনাল আর্মি, এটা এই অঞ্চলের সবারই আছে। মিজোরামে যখন এমএনএফ ছিল, মিজো ন্যাশনাল ফ্রন্ট, যারা 20 বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, হ্যাঁ, তো তাদের আর্মড উইং যেটা, সেটা মিজো ন্যাশনাল আর্মি বলা হতো। বা এখন যেমন কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন, আর্মড উইং কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। তো আরাকান আর্মি, তার পলিটিক্যাল উইং যেটা, সেটা হচ্ছে ইউএলএ, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ আরাকান। তো যাই হোক, এখানে যেটা বলার সেটা হচ্ছে যে এখানে এই 10th ডিভির যে আন্ডারে দুটো ব্রিগেড আছে বাংলাদেশ সেনাবাহিনীর, তাদের মধ্যে এই 97th ব্রিগেড যেটা বেসড ইন আলীকদম, এটা এই রুমা থানচি এই অঞ্চলের সব থেকে বড় ক্যান্টনমেন্ট বাংলাদেশের আর্মি। তো এরা ইদানিং খুব সক্রিয় হয়েছে, কারণ এদের বিরুদ্ধে একটা অভিযোগ বিভিন্ন মহল থেকে এসেছিল যে এরা ওই নিজেদের ক্যান্টনমেন্ট বা তার আশেপাশের অঞ্চলের মধ্যে সীমিতভাবে পেট্রোলিং ইত্যাদি করে, ঠিক মতো করে পুরো অঞ্চলটা জুড়ে, এই বনাঞ্চল জুড়ে এরিয়া ডমিনেশন পেট্রোল যেটা, সেটা করে না। তো এই অভিযোগের পরেই দেখা গেল যে গত 2 মাসে ওখানে নতুন ডিভ কমান্ডারও গেছেন, মেজর জেনারেল আসাদুল্লাহ, তার ইয়েতেই সম্ভবত, যে এখানে এই ডিভিশন খুব অ্যাক্টিভ হয়েছে, এবং স্পেশালি এই যে ব্রিগেড যেটা বাংলাদেশ আর্মি 97th ব্রিগেড, এরা খুব অ্যাক্টিভ হয়েছে। আমার ওখানে স্থানীয় অনেক সূত্র আছে এই উপজাতিদের মধ্যে, সেখান থেকে আমি যা জানতে পারি যে আগে যেসব অঞ্চলের সেনাবাহিনীকে দেখাই যেত না, সেসব অঞ্চলে সেনাবাহিনী ইদানিং পেট্রোলিং করতে ঢুকছে। 2024 সালের এপ্রিলে, সুবিধা আপনার মনে থাকবে যে বাংলাদেশে প্রথম খুব আলোচনায় আসে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, কারণ তখন তারা 16 ঘন্টার ব্যবধানে 2টো না 3টা ব্যাংকে পার্বত্য অঞ্চলে বান্দরবন এলাকায় তারা ব্যাংক ডাকাতি করে, এবং তখন আমরা জানতে পারি যে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কিন্তু তখন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় আছে, মানে তাদের সঙ্গে একরকমের শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে এই মানে এই ব্যাংক হামলার ঘটনা তারা ঘটায়, এবং তখন কিন্তু র্যাব এবং সেনাবাহিনী পরিচালিত অভিযানের পর বলা হয়েছিল যে তাদের শীর্ষ 2জন কমান্ডারকে তারা ধরতে পেরেছে। তখন বম জনগোষ্ঠী বলছিল তারা সাধারণ বম জনগোষ্ঠীর সদস্য। এবারেও তারা বলছেন যে কয়েকজন 2জন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন, আরো ব্যক্তিদেরকে তারা ধরবেন, অভিযান চালাচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আনাটা কঠিন কিনা, যখন আসলে একেবারে ওই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্য থেকে একটি সশস্ত্র গোষ্ঠী উঠে আসে? না, এটা সবসময় এটা যে কোনো সেনাবাহিনীর পক্ষে
আর বিশেষ করে এমন একটা সেনাবাহিনী যার মূলত বেশিরভাগ সদস্যই সমতলের বাসিন্দা বাঙালি, তারা ঠিক পার্বত্য অঞ্চলের লোক না, এবং তাদের পক্ষে যুদ্ধ করাটা মুশকিল। ভারতীয় সেনাবাহিনীর একটা সুবিধা হচ্ছে কি, ভারতের সেনাবাহিনী অনেক বড়, তারা যখন নর্থ ইস্টে বা কাশ্মীরে পার্বত্য অঞ্চলে অভিযান চালায়, ভারতীয় সেনাবাহিনীর মধ্যে প্রচুর পার্বত্য জনগোষ্ঠীর লোকজন আছে, গোর্খারা আছে যারা পাহাড়ের লোক, হ্যাঁ, নর্থ ইস্টের নিজেদেরই নাগা রেজিমেন্ট আছে, আসাম রেজিমেন্ট আছে, যেখানে বেসিক্যালি নর্থ ইস্টের ছেলে পেলে যারা, হ্যাঁ, বিভিন্ন জনগোষ্ঠীর তারা আছে। তো এখানে হিল পিপল অনেক বেশি। ইভেন ইন্ডিয়ান আর্মির সাথে যখন চাইনিজ আর্মির কনফ্রন্টেশনে, চাইনিজ আর্মি কিন্তু এই একটা সমস্যায় পড়ে, কারণ চাইনিজ আর্মিতে টিবেটান বা পার্বত্য জনগোষ্ঠীর লোক নেই, তারা সমতল চীনের লোকজন, তারা এই হাই অল্টিটিউডে তাদের অসুবিধা হয়, অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, ব্রিদিং প্রবলেম, নানা রকম। ইন্ডিয়ান আর্মির এখানে সুবিধা আছে যে আমাদের দেশ যেহেতু বৈচিত্র্যের দেশ এবং এখানে অনেক পার্বত্য জনগোষ্ঠীর লোক প্রচুর পরিমাণে সেনাবাহিনীতে আছে, তারা ওখানে ডিপ্লয়েড হয়। বাংলাদেশে সেই সুযোগ নেই, আর বাংলাদেশে সেই সংখ্যাও কম, মানে পার্বত্য জনগোষ্ঠীর লোকজন তাদের আলাদা কোনো রেজিমেন্ট ওসব তো নেই। এখানে যেটা প্রবলেম হয় যে, আমি এটা পুরনো শান্তি বাহিনীর প্রচুর লোকজনের সাথেও কথা বলে দেখেছি যে, মানে এই বাঙালি সোলজাররা তারা একটা লো রিভারাইন মার্শি টেরেন, যেখানে ধরো 71-এ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, সেখানে তারা যতটা কমফোর্টেবল, তুলনামূলকভাবে পাকিস্তানিরা অতটা কমফোর্টেবল ছিল না। এক একজন, মানে আমি যেই পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে যুদ্ধ করতে গেলে আমার সুবিধা, হ্যাঁ। তো বাঙালি ছেলেরা যেভাবে একটা জলা জমিতে, নদীমাতৃক একটা অঞ্চলে, হ্যাঁ, এইসব জায়গাতে যুদ্ধ করতে যতটা তারা সচ্ছল, তারা পার্বত্য অঞ্চলে ততটা নয়। এই পাহাড়ি ছেলেরা অনেক বেশি। এখানে যেটা আমি বলবো যে, এই পাহাড়ে এই কুকি চীনদের দৌরাত্ম্য বাড়ার পর থেকে, এই কুকি চীন ন্যাশনাল আর্মি, নাথান বম তো ফাইন আর্টস এর গ্রাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখান থেকে সে ফাইন আর্টস নিয়ে ডিগ্রি করেছে, তারপরে যে কোনো কারণে সে প্রথমে একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করে। এই নাথান বমই কিন্তু প্রথম ওই তার বম সম্প্রদায়ের যে মানে জাতীয় সংসদ নির্বাচনে কন্টেস্ট করার জন্য ফর্মটা তুলেছিল, এটাই বিরাট ব্যাপার, অত ছোট জনগোষ্ঠী। যাই হোক, তার ব্যাপার থেকে আমি যেটা বলতে চাইছি যে, আর্মি যেটা করার চেষ্টা করছে, বাংলাদেশ আর্মি, এটা স্বাভাবিক, যে কোনো আর্মি এই পার্বত্য অঞ্চলে বিশেষ করে যখন অ্যান্টি ইনসার্জেন্সি বা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন করে, তাদের যেটা সব থেকে বেশি দরকার হয় এরিয়া ডমিনেশন। অর্থাৎ তারা যদি শুধু ওই ক্যান্টনমেন্ট কি তার আশেপাশে কিছু গ্রাম ট্রাম এখানে তাদের চলাফেরাটা সীমাবদ্ধ রাখে, তাহলে বিস্তীর্ণ অঞ্চল তাদের চলাফেরার বাইরে যদি থাকে, সেখানে এই গেরিলারা শুধু টিকে থাকবে না, তারা চড়ে খাবে। তো এইটা বন্ধ করতে গেলে এই এরিয়া ডমিনেশন এক্সারসাইজ, এরিয়া ডমিনেশন পেট্রোল, এগুলি করতে হয়। এবং এটাই আমার ধারণা এই 10 ডিভের কমান্ডার সাহেব, জিওসি যিনি আছেন ওখানে, মেজর জেনারেল আসাদুল্লাহ খুব সম্ভবত, উনি আসার পর থেকে উনি এটা চেষ্টা করছেন এবং এরিয়াটা ডমিনেট করার চেষ্টা করছেন। যে এরিয়া ডমিনেশন করতে গেলে সাধারণভাবেই সেনাবাহিনী যখন এরিয়া ডমিনেশন করার তৎপরতা নেয়, তখন স্থানীয় পার্বত্য জনগোষ্ঠীর লোকজন এটাকে ভালো চোখে দেখে না, তাদের অসুবিধা হয়, ভাই কাউকে এখানে আটকানো হচ্ছে, চেক করা হচ্ছে, গ্রামে ঢুকে সার্চ অপারেশন করা হচ্ছে, এটা যে কোনো গ্রামবাসী কমফোর্টেবল হয় না, তারা এটা উত্তপ্ত হয়, কিন্তু এটা স্বাভাবিক, এটা সবখানেই হয়, এটা বাংলাদেশে। এই সীমান্তটা তো এত জটিল একটা সীমান্ত সুবিধা, যে বান্দরবনের ওই জায়গাটার সাথে মিজোরামের, ভারতের মিজোরামের সীমান্ত আছে, আবার কুকি চীন নামটা কেন, মানে মিয়ানমারের যে চীন প্রদেশ তাদেরও সীমান্ত ওখানে, মানে মানে এই কুকি চীন গোষ্ঠীটির সঙ্গে বলা হয় যে মিজোরামের গোষ্ঠী, মিয়ানমারের চীনের গোষ্ঠী, এরা সকলে মিলেমিশে কাজ করেন এবং যখন যেখানে অভিযান চলে তারা নাকি সীমান্ত পাড়ি দিয়ে দিতে পারেন, কারণ পুরো এলাকাটা এতটা মানে দুর্গম সকল দেশের জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে, এই মানে 3 দেশের রাজনীতিটা এখানে কি করে কাজ করছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী, যে প্রশ্নটা প্রথমে করেছিলাম, সেনাবাহিনী কুকি চীনকে লক্ষ্য করেই কেন করছে? কারণ কি এই যে আসলে কুকি চীনই সবচেয়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামে এখন? স্বাভাবিকভাবেই পার্বত্য চট্টগ্রামে এক সময় যে ইনসার্জেন্ট মুভমেন্ট যেটা ছিল, বৈরী আন্দোলন, জঙ্গি আন্দোলন, সেটা নেতৃত্ব দিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যার নেতা সন্তু লারমা, এখনো উনি নেতা। তো এরা তো 97-এ চুক্তি করে স্বাভাবিক জীবনে ফিরে আসে, এখনো এদের হাতে অস্ত্র আছে, এটা বোঝা যায়। কিন্তু এদের সাথে এদের আরেকটা ওই চাকমা জনগোষ্ঠীর মধ্যেই তারা বেশি সক্রিয়, কিন্তু অন্যান্য পার্বত্য জনগোষ্ঠীর লোকজন তাতে আছে, ইউপিডিএফ, যার নেতা প্রসিদ্ধ খিসা।
তো এরা কিন্তু মানে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযানের চাইতে নিজেদের মধ্যে মারপিট বেশি করছে গত বেশ কয়েক বছর ধরে। এই ইউপিডিএফ আর জেএসএস কিছুদিন আগেও বিরাট মারামারি হয়েছে এবং জেএসএস এর 12-13 জন লোক ত্রিপুরাতে পালিয়ে ঢুকেছে। এখানে তুমি যেটা প্রশ্ন করেছো এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে মিজোরামের সাথে বর্ডার, মায়ানমারের সাথে বর্ডার, চীন প্রদেশ, এইটাই আসল ব্যাপার। জো ট্রাইব একটা বিরাট ট্রাইব, তার বিভিন্ন ব্রাঞ্চ আছে, শাখা প্রশাখা আছে। একটা শাখা হচ্ছে মিজোরামের মিজো জনগোষ্ঠী, আরেকটা শাখা হচ্ছে কুকি জনগোষ্ঠী, যারা বাংলাদেশেও আছে, যারা ভারতের মণিপুর রাজ্যেও আছে। আবার এদের আরেকটা শাখা হচ্ছে চীন, যারা মায়ানমারের চীন প্রদেশের বাসিন্দা। এবং এদের চতুর্থ শাখা যেটা, সেটা হচ্ছে বম, যাদের বলা হয় বম বাংলাদেশে এই নাথান বম টমরা যেখানকার লোক, এরা পার্বত্য চট্টগ্রাম। তাহলে পার্বত্য চট্টগ্রামের বম, পার্বত্য চট্টগ্রাম এবং মণিপুরের কুকি, মিজোরামের মিজো, এরা তিনটে দেশে বিভক্ত হয়ে আছে। চীন প্রদেশের চীন, এরা মায়ানমার, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ব্রিটিশরা চলে যাওয়ার পরে যখন এখানে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া হয়, তখন এরা দেখে যে এরা কিন্তু নিজেদের মধ্যে চলাফেরা, বিয়ে শাদী সব হয়, ভাষাও এদের কাছাকাছি। হ্যাঁ, আমাদের যেমন এই বাঙাল ঘটির একটা ব্যাপার, কিন্তু আমরা তো বাঙালি না, যে পশ্চিমবাংলা পূর্ব বাংলাতে, এদেরও ওই বাঙাল ঘটি ব্যাপার, যে চীনদের একটু ভাষা অন্যরকম, মিজো ভাষা যেটা আমি মোটামুটি জানি সেটা একটু অন্যরকম, এদের ইয়ে থেকে বমদের ভাষা একটু অন্যরকম, কিন্তু এরা হচ্ছে ওই ওই বাঙাল ঘটি কেস আর কি। তো এখানে এদের মধ্যে বিয়ে শাদী হয়, যাতায়াত হয়, এবং এরা এই সীমান্ত মানে না। এদের নিজেদের উপজাতীয় পরিসরের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এই সীমান্ত টিমান্ত এগুলি হচ্ছে রাষ্ট্রের ব্যাপার, এগুলি ইন্ডিয়ার ব্যাপার, বাংলাদেশের ব্যাপার, মায়ানমারের ব্যাপার, আমাদের ব্যাপার না। আমাদের যেটা উপজাতীয় ভূখণ্ড বিস্তারিত, এটা ওরা ওইভাবে ব্যাপারটাকে দেখে। হ্যাঁ, এটা ওইভাবে ব্যাপারটাকে দেখে এবং তার জন্য এরা চলাফেরা করে। আমি একটা ব্যাপার তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যে এই যে নাথান বম, সে যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মারামারি করেছে, যুদ্ধ হয়েছে, ব্যাংক ডাকাতি করেছে, সে আমাদের ইন্ডিয়ান বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরও অ্যাটাক করেছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকজন মারা গেছে, যার জন্য প্রাক্তন বিএসএফ এর যিনি ডিজি ছিলেন আমার বন্ধু মানুষ পঙ্কজ কুমার সিং, উনি এখানকার স্থানীয় কমান্ডার, সেও আমার খুবই বন্ধু, বাঙালি ভদ্রলোক, হ্যাঁ নাম করছি না, তাকে বলেছে উসকা সির কাটকে লেকে নাও, মানে এই নাথান বমের মাথা কেটে নিয়ে আসো, আমাদের বিএসএফ এর লোককে হত্যা করেছে। কিন্তু বিএসএফ যতই খেপে থাকুক তার উপর, কি বাংলাদেশ বর্ডার গার্ড, কি বাংলাদেশ আর্মি যতই খেপে থাকুক, এরা এই জায়গাতে চড়ে খেতে পারে। তার একটা বিরাট বড় কারণ হচ্ছে যে এদের কোনো সীমান্ত নেই, এবং এদের যেটা আমাদের রাষ্ট্রীয় সীমান্ত, ভারত, বাংলাদেশ কি মায়ানমার, এপার ওপার, এখানে পার্বত্য অঞ্চল, এখানে কোনো বেড়া ফেড়া কিছু নেই, চলাফেরা অবাধে হয়। আর এখান দিয়ে সব থেকে বড় কথা যেটা, এই যে 30,000 ড্রেসের যে ব্যাপারটা ধরা পড়লো, যে চট্টগ্রামে এরা ড্রেস বানাতে দিয়েছে এদের জন্য, তুমি কি মনে করো যে কুকি চীনদের এত লোক আছে? ও তো বড় জোর 1,000 হবে। আমাদের সেনাবাহিনীও সেটা বলছে যে জনগোষ্ঠী 12,000 সংখ্যা, তাহলে 30,000 ওরা, 30,000। হ্যাঁ, তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার যদি জনগোষ্ঠী 12,000 হয়, আর আমার যদি সশস্ত্র বাহিনীর সংখ্যা 700, 800 কি 1,000 হয়, আমি 30,000, আমার তো টাকা বেশি হয়নি যে আমি 30,000 পোশাক অর্ডার দেবো, বড় জোর যা আছে তার ডাবল অর্ডার দিতে পারি, কি আগামী দিনে আরো কিছু রিক্রুট হতে পারে। তার মানে যে এইগুলি শুধুমাত্র কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা ন্যাশনাল আর্মির জন্য নয়, এই অর্ডারটা ওরা দিয়েছিল চিটাগাঙে অন্যান্য যে গেরিলা গোষ্ঠীগুলি এই অঞ্চলে সক্রিয়। এখন ধরো মিজোরামে একসময় এমএনএফ যুদ্ধ করেছে, মিজো ন্যাশনাল ফ্রন্ট, কিন্তু 1986-এ তারা ভারতের সাথে চুক্তি করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে, এবং এমএনএফ তারপরে, মানে এমএনএফ এর যে গেরিলা নেতারা জোরামথাঙ্গা, হ্যাঁ, যে ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে এই বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামে লুকিয়ে থেকে, তারা পরে চিফ মিনিস্টার হয়েছে, মিজোরাম রাজ্যের চিফ মিনিস্টার হয়েছে। এখন কিছুদিন আগে এই জোরামথাঙ্গা আমার খুব বন্ধু মানুষ, আমি তার আন্ডারগ্রাউন্ড বেসেও গেছি এক সময়, সে আমাকে বললো যে ভারত সরকার চায় না আমরা চীন গেরিলাদের মিজোরামে আশ্রয় দিই, কি এই বম, এই কুকি চীন এদের আশ্রয় দিই, কিন্তু দে আর আওয়ার ব্রাদার্স, আমরা কেন তাদের আশ্রয় দেবো না? হ্যাঁ, মিস্টার মোদি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড
এখানে আপনি যখন এই যে মানে চিফ মিনিস্টার হওয়া পর্যন্ত এবং এই যে নাথান বমেরও বাংলাদেশের সংসদ সদস্য পদের নমিনেশন কেনবার মানে অন্তত মানে তিনি জমা দেন নাই হয়তো বা দাঁড়ান নাই, কিন্তু এই যে এই রাজনৈতিক আগ্রহের কথা বলছেন, তখন আমার মনে হচ্ছে যে আমরা একটা দীর্ঘ সময় কিন্তু শুনেছি যে পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনা তো বলতেনই, আমাদের জামায়াতে ইসলামীও এই কথা বলে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্য গড়ে তোলার জন্য সশস্ত্র একটা গোষ্ঠী কাজ করছে। এখন আমি আসলে জানতে চাই সরাসরি যে প্রশ্নটা, যে এই যে বম জনগোষ্ঠী, এই যে কেএনএ মিজোদের সঙ্গে তাদের যে সম্পর্ক, মিয়ানমারের চীন প্রদেশে তাদের যে সম্পর্ক, এরা কোন ধর্মাবলম্বী? না না, বমরা বেশিরভাগই খ্রিস্টান, কিন্তু তাদের জনসংখ্যা এতই কম যে তারা একটা রাষ্ট্র, 12,000 লোক দিয়ে কি একটা রাষ্ট্র হবে নাকি? এদের সংখ্যা আমি তোমায় বলছি, বান্দরবনের 4টা উপজেলা এদের কিছু সংখ্যা আছে, আর খানিকটা রাঙামাটি উপজেলার সাথে বান্দরবনের যে সীমান্তবর্তী ওখানে আরো 4টে উপজেলা, আমি তোমাকে নামগুলি, এই বরকল টরকল এইসব জায়গাতে আছে, আর এই থানচি রুমা এইসব জায়গাতে এদের একটা সংখ্যা। তো 12,000 লোক দিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা যায়নি। মিজোরামে খ্রিস্টান বেশি, কি মায়ানমারের চীন প্রদেশে শতকরা 90% খ্রিস্টান, ওইসব জায়গাতে একটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে, ওইসব জায়গাতে একটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশের মধ্যে একটা খ্রিস্টান রাষ্ট্র ইট ইজ ইম্পসিবল। এবং এই খ্রিস্টান রাষ্ট্র করতে গেলে অন্যান্য যারা উপজাতি ওখানে আছে, যারা বুদ্ধিস্ট বা হিন্দু, তারাই তো এতে সাই দেবে না, ওটা বাজে কথা, ওটা আমি খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু একটা ঘটনা কিন্তু, যে এদের সাথে চীন ন্যাশনাল আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট, যেটা মায়ানমারে যারা সক্রিয়, মিজোরামে, হ্যাঁ মিজোরামের সব রকমের রাজনৈতিক দল, মিজোরামে তো এখন কোনো গেরিলা গোষ্ঠী সক্রিয় নেই, কারণ ওখানে ভারতের সাথে চুক্তি হওয়ার পর যারা এক সময়কার গেরিলা তারাই চিফ মিনিস্টার হয়েছে। এই জোরাম থাঙ্গার মতো লোক 20 বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যেহেতু তাদের একটা রাজ্যে যথেষ্ট লোকজন আছে, তারা ওখানে দল দাঁড় করিয়ে সেই দল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেকগনাইজ করেছে, তার পাওয়ারে আসছে, দুবার ক্ষমতায় আসছে, এখন সে ক্ষমতায় নেই। কিন্তু এখনো একটা জিনিস মনে রেখো নবনীতা, যে এই যে চীন গোষ্ঠীগুলি মায়ানমারে যারা যুদ্ধ করছে মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে, জুনটার বিরুদ্ধে, তাদের 3টে গোষ্ঠী ছিল। তাদের মধ্যে এই 3টে গোষ্ঠীকে এক জায়গায় ফেব্রুয়ারি মাসে আনার যে প্রক্রিয়া, তাতে ভারতবর্ষের সরকারের ভূমিকা ছিল না, কিন্তু মিজোরামের বর্তমান চিফ মিনিস্টার লাল দুয়ামা, তার একটা সরাসরি ভূমিকা ছিল। তার নেতৃত্বে মিটিং হয়েছে মিজোরামের রাজধানী আইজলে, এবং সেখানে এই 3টে গোষ্ঠী একটা গোষ্ঠীতে পরিণত হয়েছে, চীন ব্রাদারহুড অ্যালায়েন্স তৈরি হয়েছে, যাতে করে তারা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আমি কিছুদিন আগে মিজোরামের চিফ মিনিস্টারকেও জিজ্ঞেস করেছি, আর প্রাক্তন চিফ মিনিস্টার, যিনি এক সময়কার বড় গেরিলা নেতা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জোরামথাঙ্গা, তাদের বক্তব্য হচ্ছে মিস্টার মোদি উইল নট আন্ডারস্ট্যান্ড, মিস্টার মোদি এটা বুঝবে না। হ্যাঁ, উনি এদেরকে একটা বিদেশি হিসেবে দেখছেন, দে থিঙ্ক দিস পিপল আর ফ্রম মায়ানমার আর বাংলাদেশ, বাট দে আর আওয়ার ব্রাদার্স, এরা আমাদের জাত ভাই। এটা অনেকটা ব্যাপার হচ্ছে কি জানো, ধরো 71-এ বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, এখানকার বাঙালিদের মধ্যে যেরকম একটা ফিলিং কাজ করেছে, আমরা নিজেরাই তখন দেখেছি 71-এ, আমাদের অল্প বয়স, হ্যাঁ, যে আমাকে লড়াই, এটা তো আমাকে, বিশেষ করে যারা ওপার থেকে আসে, এটা তো আমাদের লড়াই। তার মানে চীন সীমান্তে এই গোষ্ঠীগুলোর নিজেদেরকে শক্তি যোগানোর এবং আশ্রয় দেওয়ার মানে একটা মানে সিস্টেম দাঁড়িয়ে গেছে বা আছে, মানে তাদের জাতিগোষ্ঠী। হ্যাঁ, তো এই জাঙ্গল ডায়নামিক্স, আমি এটাকে বলি জাঙ্গল ডায়নামিক্স। এই জাঙ্গল ডায়নামিক্স অনেক সময়, মানে বাংলাদেশ বলো, ভারত বলো, মায়ানমার বলো, এদের সেনাবাহিনী, এদের পলিটিশিয়ানরা সমতলে, এদের গোয়েন্দা সংস্থার লোকজন এই জাঙ্গল ডায়নামিক্সটা বোঝে না, এবং জাঙ্গল ডায়নামিক্সটা বোঝে না বলে এরা আইসোলেটেড কিছু সলিউশন পাওয়ার চেষ্টা করে, এবং এগুলি নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়। এই যে 30 আরাকান আর্মির সঙ্গে সম্পর্কটা কি, আপনি যখন বললেন যে এরা আসলে সীমান্ত মানে না, আমার মনে পড়লো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আরাকান আর্মি নববর্ষ পালন করতে এই সীমান্তের ভেতরে ঢুকে নাচ গান করছে দেখে বলেছেন এটা, যে এরা তো এখানে বিয়েও করেছে, এদের ফ্যামিলিও আছে। তো এই যে আরাকান আর্মির সঙ্গে কুকি চীন গোষ্ঠীর সম্পর্কটা কি? আরাকান আর্মি তো চীন রাজ্যেরও এখন দখলে আছে, মানে মিয়ানমারের চীন রাজ্য তো আরাকান আর্মির দখলেই এখন আছে। তো যাই হোক, না এখানে আমি তোমাকে একটা কথা বলি, আরাকান আর্মি মূলত ওরা রাখাইন জনগোষ্ঠীর লোকজন মূলত, হ্যাঁ, এবং ওরা রাখাইন প্রদেশ, যেটা একসময় আরাকান প্রদেশ, হ্যাঁ, সেটাকে স্বাধীন করার জন্য বারবার মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু ওরা ইতিমধ্যেই চীন প্রদেশের কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়েছে। কিন্তু পালেটুয়া, বিশেষ করে পালেটুয়া একটা খুব ইম্পর্টেন্ট জাংশন। কি জাংশন? যে ওখানে কালাদান নদী দিয়ে ভারতের যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্টটা কি, যে কলকাতা থেকে
আরাকানের বা রাখাইন প্রদেশের যে রাজধানী এবং বন্দর সিটওয়ে, যেটা একসময় আচিয়াব বলা হতো, আকিয়াব বা আচিয়াব, চট্টগ্রামের লোকরা জানবে এদের যাতায়াত ছিল প্রচুর। এই আকিয়াব এই জায়গা অব্দি ভারত থেকে সমুদ্র দিয়ে মাল যাবে, তারপরে কালাদান নদী দিয়ে সিটওয়ে বন্দর থেকে এই পালেটোয়া অব্দি কালাদান নদী দিয়ে মালটা যাবে, এবং তারপরে ওখান থেকে বাই রোড মিজোরামের জোরিনপই অব্দি যাবে। এটা ভারতের একটা অল্টারনেট রুট, কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট টু কানেক্ট নর্থ ইস্ট। হ্যাঁ, বাংলাদেশের ভেতর দিয়ে নর্থ ইস্ট ইয়ে করতে যদি অসুবিধা হয়, তাহলে এটা এই প্রজেক্টে ভারত অনেক টাকা ঢেলেছে, সিটওয়ে বন্দর টন্দর। আমার যেটা বক্তব্য, যে পালেটোয়া যে এই যে রিভার এন্ড রোড জাংশন, ওইটা কিন্তু আরাকান আর্মি দখল করে রেখেছে, এবং এটা নিয়ে আরাকান আর্মির সাথে চীনদের একটু সমস্যা আছে। তাহলে আসি এই নাথান বমদের সাথে, অর্থাৎ কুকি চীনদের সাথে আরাকান আর্মির সম্পর্ক। এদের এথনিক কানেকশনটা নেই, এদের এথনিক কানেকশনটা হচ্ছে চীন ন্যাশনাল ফ্রন্ট কি চীন ন্যাশনাল আর্মি ওদের সাথে। কিন্তু যেহেতু চীন ন্যাশনাল আর্মি এবং আরাকান আর্মি এখন একসাথেই মায়ানমার জুন্টার বিরুদ্ধে যুদ্ধ করছে, দে আর ফাইটিং শোল্ডার টু শোল্ডার। হ্যাঁ, তাই জন্য এই নাথান বমরা এদের আরাকান আর্মির সাথে একটা ভালো কার্যকরী সম্পর্ক আছে। এখানে আরেকটা কারণ আছে, যেহেতু আরাকান আর্মির সাথে কারণ রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলটা রোহিঙ্গিয়াদের দ্বারা অধ্যুষিত, এই মংডং, ভুতিডং এইসব অঞ্চল, হ্যাঁ, রাথিডং, এই তিনটে শহর নিয়ে যে উত্তর আরাকান, এখানে এটা রোহিঙ্গিয়াদের জায়গা। আরাকান আর্মি এই জায়গাগুলি দখল করেছে, এখান থেকে মেরে ওরা বার্মিজ আর্মিকে তাড়িয়ে দিয়েছে, টামাডাও যেটাকে বলা হয়। এরপর থেকে কিন্তু এখানে যখন এইবার যুদ্ধ হয়েছে, এখানে একটা অদ্ভুত ব্যাপার নমনীয়তা। একসময় এই মায়ানমার আর্মি রোহিঙ্গিয়াদের উপর প্রবল অত্যাচার করেছে, যার জন্য লাখ লাখ রোহিঙ্গিয়া বাংলাদেশে পালিয়ে এসছে। কিন্তু এইবার যখন এই গত 2 বছরের যুদ্ধ, আরাকান আর্মি এবং বার্মিজ আর্মির যুদ্ধে বার্মিজ আর্মির পক্ষে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলি কাজ করেছে। এরা হয়তো ভয় পায় যে আরাকানিরা এখানে চেপে বসলে এদের ভবিষ্যতে অসুবিধা হবে, এরা হয়তো নিজেরা একটা আলাদা উত্তর আরাকান প্রদেশ বা উত্তর রাখাইন প্রদেশে একটা অটোনমাস জোন তৈরি করতে চায় রোহিঙ্গা গোষ্ঠীগুলি। এই ধরনের হোমল্যান্ড অ্যাসপিরেশন এদের অনেকেরই আছে, যেটা বন্ধেরও আছে, যে ছোট একটা অ্যাসপিরেশন বলে টলে দেশ টেশ, কিন্তু দেশ না, ছোট একটা অটোনমাস জোন, যেখানে তাদের ব্যাপার স্যাপার তারা নিজেরা দেখশন করবে। তো এখানে এই বাংলাদেশ আর্মির সাথে এদের অভিযোগ আরাকান আর্মিরও অভিযোগ এটা, এবং এই কুকি চীনদেরও অভিযোগ যে বাংলাদেশ আর্মি রোহিঙ্গিয়াদেরকে কালটিভেট করে। রোহিঙ্গিয়া গ্রুপগুলির সাথে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ ইন্টেলিজেন্স, তাদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ, এবং এই রোহিঙ্গিয়াদের ওরা এইসব পার্বত্য অঞ্চলে ঢোকানোর চেষ্টা করছে, এই জায়গার জনবিন্যাসে একটা পরিবর্তন ঘটানোর জন্য। এরকম একটা অভিযোগ এদের তরফ থেকে করা হয়। বাংলাদেশ অবশ্য সেই অভিযোগ স্বীকার করে না। যাই হোক, এগুলি অভিযোগের কথা। এখন বলা হচ্ছে এই কুকি চীনরা বিশেষ করে ক্ষিপ্ত এই অঞ্চলে, এই বম গেরিলা গোষ্ঠী যেটা নাথান বমের, যে এই অঞ্চলে রোহিঙ্গিয়াদের ইউজ করছে, বাংলাদেশ আর্মি স্পটার হিসেবে ইউজ করছে, তাদের নিয়ে এখানে ওরা ঢোকার চেষ্টা করছে, এবং এর জন্য তাদের বিরুদ্ধে এরা সক্রিয় হয়ে উঠেছে। এই ব্যাপারটা যদি হয়ে থাকে, তাহলে বর্তমান যে ডায়নামিক্স, এই জাঙ্গল ডায়নামিক্স যেটার কথা আমি তোমায় বলছিলাম, এবং এই জাঙ্গল ডায়নামিক্সটা আমি একটু বুঝি, তাহলে আরাকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট এবং এই বম জনগোষ্ঠীর এই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, এরা তাহলে একদিকে থাকবে, আর বাংলাদেশ আর্মি এবং রোহিঙ্গিয়া গোষ্ঠী, যে আরসা, আরাকান রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি কি রোহিঙ্গিয়া সলিডারিটি, এরা একদিকে থাকবে। এর জন্য বলাই যেটা কিনা জানি না, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কিন্তু সম্প্রতি একটা প্রতিবেদনে এই কথাটা বলেছে। বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই অস্বীকার করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখন আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে, যাতে রোহিঙ্গারা ফিরে যেতে পারে রাখাইনে, তাদের একটা নিরাপদ আশ্রয় বা তাদের রাষ্ট্র গঠন করে নিয়ে, সে কারণে আরসা এবং আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, এদের সশস্ত্র গ্রুপগুলোকে বাংলাদেশ সেনাবাহিনী এখন কিছুটা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও এই কথাটা বলেছে। এটা আপনার কথার সাথে মেলে। আর অন্যদিকে দেখেন, আমরা তো আবার অন্য খবর পাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মিকে সাহায্য করুক এবং তাদের জন্য একটা মানে সরবরাহ চ্যানেল তৈরি করুক। তো তাহলে বাংলাদেশ আর্মি এখন কি সেই মানে সিদ্ধান্ত থেকে সরে এসে আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্য আরসা, আরএসও তাদেরকে সমর্থন দেওয়ার কথা ভাবছে? না, বাংলাদেশ আর্মি প্রথম থেকে মার্কিনদের নিজেদের একটা অ্যাঙ্গেল আছে, তারা চায় আরাকান আর্মি পুরো রাখাইন প্রদেশকে স্বাধীন করে ফেলো এবং ওখানে
যে চীনের যে প্রজেক্ট, যেটা চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, যেটা চীনের ইউনান প্রদেশ থেকে মায়ানমারের মধ্যে দিয়ে শেষ হচ্ছে গিয়ে রাখাইন প্রদেশে, যে প্রদেশে চকপিউ বলে একটা বিরাট বন্দর এই চাইনিজরা টাকা পয়সা দিয়ে তৈরি করেছে। সেখানে ওদের রিফাইনারি, তেলের রিফাইনারি পর্যন্ত করিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল এনে ওখানে রিফাইন করবে, সেখান থেকে আবার একটা তেল এবং গ্যাসের পাইপলাইন এই রাখাইন প্রদেশ থেকে একেবারে চীনের ইউনান প্রদেশ অব্দি তারা করেছে। চীনের এখানে একটা বিরাট মানে ল্যান্ড টু সি অ্যাক্সেস প্রজেক্ট কাজ করছে, যেটাকে ওরা চায়না মায়ানমার ইকোনমিক করিডোর বলে। কেন? চীনের কোস্ট ইস্ট এশিয়া ফোকাসড। চীন এই জন্য ভারত মহাসাগরে ঢুকতে একদিকে মায়ানমার আর ওইদিকে পাকিস্তানকে ব্যবহার করছে, যে পাকিস্তানের সিনচিয়াং প্রদেশ থেকে, চীনের সিনচিয়াং প্রদেশ থেকে বালুচিস্তানে গিয়ে গোয়াদার বন্দর ইত্যাদি। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, চায়না মায়ানমার ইকোনমিক করিডোর। এই চায়নার এই যে আউটলেট ইন্টু সি, এটা ব্লক করার জন্য আমেরিকা তৎপর। বাংলাদেশ এখানে কিভাবে প্যাঁচে পড়ছে আমি তোমায় বলছি। বাংলাদেশ সেনাবাহিনী ট্র্যাডিশনালি রোহিঙ্গিয়াদের এবং রোহিঙ্গিয়া গ্রুপগুলিকে আজকে না, অনেক আগে থেকে, জিয়াউর রহমানের সময় থেকে ব্যাকিং করেছে। রিসেন্টলি আমেরিকান প্রেসারে ইউনূস সরকার যখন সক্রিয় হয়ে এদের একজন বড় নেতাকে অ্যারেস্ট করলো, সেই নেতা কোথায় অ্যারেস্ট হলো বলতো? এই আতাউল্লাহ জুনুনি সাহেব, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে একটা পার্বত্য অঞ্চলের লোক যে মায়ানমার বাংলাদেশ সীমান্তে সক্রিয়, সে যদি কক্সবাজারে অ্যারেস্ট হতো আমি আশ্চর্য হতাম। নারায়ণগঞ্জ মানে তার মানে সে বাংলাদেশে চলে বেড়াচ্ছে, তার কোনো ভয় ডর নেই, তার মানে কোনো ইয়ে নেই। তার মানে কি? হিয়াস পেট্রোনেজ, হিয়াস সাপোর্ট। তো যাই হোক, এখন এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে ইউনূস সাহেব আমেরিকার খুব কাছের লোক। তো ইউনূস সাহেবকে আমেরিকানরা চাপ দিচ্ছে যে আরাকান আর্মিকে সাহায্য করো, কারণ আমেরিকানরা চাইছে আরাকান আর্মি যাতে ওখানে স্বাধীন করে ফেলে এবং চীনের এই যে করিডোর এটা বানচাল করতে পারে তারা। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মোটেই আরাকান আর্মিকে এটা নিয়ে লাভঝাপ দিতে চায় না। এটা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেব ব্লাডি করিডোর বলে যে গালাগাল করেছে এই করিডোরের প্রস্তাবকে, তাই নয়। আমরা দেখেছি জাহাঙ্গীর সাহেব, যিনি একসময় বর্ডার গার্ডের চিফ ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও এই নানা রকম মানে দানাই বানাই করে বোঝাবার চেষ্টা করেছেন যে আরাকান আর্মির এই গতিবিধিটা বাংলাদেশ ভালো চোখে দেখছে না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নিরাপত্তা রক্ষীরা ভালো চোখে দেখছে না। কারণ আফটারঅল মানে সাখাওয়াত সাহেবই বলো আর জাহাঙ্গীর সাহেবই বলো, এরা তো সেনাবাহিনীরই লোক ভাই, এক একজন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার ইত্যাদি। তো বাংলাদেশ সেনাবাহিনীর এই আরাকান আর্মি নিয়ে লাভালাভি ব্যাপারে উৎসাহটা নেই। এর জন্য ওয়াকার সাহেব বলেই দিয়েছেন এই ব্লাডি করিডোর অমুক তমুক, আমরা এর মধ্যে যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ড্র্যাগ। ঠিকই আছে একদিক থেকে যে আমরা মায়ানমারের এই গোলমালের মধ্যে আমরা কেন আমেরিকার কথা এর মধ্যে ঢুকবো, কিন্তু ইউনূস সাহেবের তো আবার ঠিকই বাঁধা আমেরিকায়। উনি আমেরিকানদের অখুশি করতে চান না, আর বিশেষ করে ট্রাম্পের মতো লোক কখন কি করে ফেলে কোনো ঠিক নেই। হঠাৎ করে বলবে বাংলাদেশের জিনিসপত্রের উপর 500% ডিউটি লাগিয়ে দেবে, পাগল। তো এখানে যেটা, এইখানে বাংলাদেশ আর্মির যে একটা নিজস্ব আউটলুক অন দিস রিজনাল ডাইনামিক্স, এর সাথে বাংলাদেশের বর্তমান সরকারের ডাইনামিক্স একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন? এদের আমেরিকাকে খুশি করার একটা ব্যাপার আছে, বাংলাদেশ আর্মি তাদের লং টার্ম চিন্তা করছে যে লং টার্মে এখানে এই আরাকান আর্মি টার্মির দৌরাত্ম্য যদি বেড়ে যায় তাহলে ওদের অসুবিধা হবে। কেন? আরাকান প্রদেশের সাথেও চীন প্রদেশ, এই যে বর্ডারটা আছে, এরা যদি এই, এবং এর জন্যই বাংলাদেশ আর্মি কিন্তু ইদানিং এখানে এরিয়া ডমিনেশন পেট্রোলিং বাড়িয়েছে। এই 10 যেটা রামু বেস, যে 97 ব্রিগেড যেটা আলীকদম বেস, এই পেট্রোলিং বাড়ানোর একটা বড় কারণ হচ্ছে যে তারা চায় না এই বিস্তীর্ণ বনাঞ্চল একটা মানে এই আরাকান আর্মি, চীন গেরিলা গোষ্ঠীগুলো এবং নাথান বন্ধের একটা স্বর্গরাজ্য হয়ে যাক, যেখানে বাংলাদেশ আর্মির এফেক্টিভলি কোনো সভারেন কন্ট্রোল থাকবে না। এটা কোনো আর্মি চাইতে পারে না। যে কোনো আর্মি তার ভূখণ্ডে। হ্যাঁ, কি বললেন? সুবিধা, শেষ প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনি যখন ইউনূস সাহেবের নানা কৌশলের সঙ্গে কি করে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দূরত্ব হয়ে যাচ্ছে কিনা সে প্রসঙ্গে কথা তুললেন, ইউনূস সাহেব কিন্তু আবার লালমনিরহাট বিমানবন্দরটা সক্রিয় করার কাজ শুরু করেছেন এবং সাম্প্রতিক একটা সেনাবাহিনীর ব্রিফিং এ সাংবাদিকরা সেনাবাহিনীর ব্রিফিং এ এই প্রশ্নও তুলেছিল যে লালমনিরহাট বন্দর আবার কেন সক্রিয় হচ্ছে। সেনাবাহিনী এ বিষয়ে কিছু বলেনি, বলেছে একটা প্রয়োজনে হচ্ছে এবং তারা আশা করেন যে সরকার বুঝে শুনেই কাউকে কোনো অ্যাক্সেস দিলে দেবে, এরকম একটি মন্তব্য আমি পড়েছি। তো আমি জানতে চাই যে ওটা তো আবার শুনছি চীনের জন্য এই লালমনিরহাট, মানে চীন মানে দেশ, চীনের জন্য এই লালমনিরহাট বন্দর সক্রিয় করা হচ্ছে। ইউনূস সাহেব আমার মনে হয় একটু পাকিস্তানি ফর্মুলায় খেলছেন, যে চীনকেও খুশি রাখতে হবে, আমেরিকাকেও খুশি রাখতে হবে। কিছু কিছু কাজ আমেরিকা যা চায় তাই করে দাও, কিছু কিছু কাজ চীন যা চায় তাই করে দাও। তো লালমনিরহাটে
উনি লালমনিরহাট বিমানবন্দর উনি চীনকে দিয়ে দেবেন না, সেটা না, হয়তো ওখানে যে কনস্ট্রাকশন, কেন ওটা তো অনেক, মানে এটাকে যদি বানাতে হয় ঠিক করে নতুন ভাবে ব্যবহারযোগ্য করে তুলতে হয়, তার জন্য যে কাজকর্ম করতে হবে ওটা হয়তো একটা চাইনিজ কোম্পানিকে উনি দেবেন। এবং এটা যেহেতু লালমনিরহাট ভারতের এই চিকেন নেকের খুব কাছে, এইসব ব্যাপারে ভারত একটু বেশি স্পর্শকাতর, হয়তো ওখানে চীনকে মানে এই কাজটা দেওয়ার পেছনে কোনো অন্য অভিসন্ধি আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ওখানে চীনকে দিলে ভারত একটু নড়ে চড়ে বসবে, এটা স্বাভাবিক। যাই হোক, যে কোনো কারণেই হোক, আমরা বুঝতেই পারছি কেন। এখন উনি চীনকে, চাইনিজ কোম্পানিকে ওখানে দেবেন, কি তিস্তা প্রজেক্টে চাইনিজদের ইনভলভ করবেন, হ্যাঁ, যে তিস্তা নিয়ে ভারতের সাথে এই জল বন্টন নিয়ে একটা সমস্যা রয়েছে, এগুলি হয়তো ওনার কোনো ইয়ে থাকতে পারে, চীনকে খুশি করার একটা চেষ্টা থাকতে পারে, একটু ভারতকে একটু চাপে ফেলারও অভিসন্ধি থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ইউনুস সাহেবের অবস্থা এখন বিসমার্কের মতো। বিসমার্ক বলেছিল না যে আই জাগেল উইথ 3 balls in the air and 2 in my hand, যে 3টে বল আকাশে আর 2টো আমার হাতে। তো ইউনুস সাহেব হচ্ছেন এখন মাস্টার জাগলার, মানে পিসি সরকারের পরেরই উনি বড় জাদুকর। বাঙালিরা বড় বড় জাদুকর তো বাঙালিদের মধ্যে এসছে, পিসি সরকারের মতো লোক, টাঙ্গাইলের লোক। তো এখন ইউনুস সাহেব ওরকম, যে এই পাকিস্তানি ফর্মুলায় যে আমেরিকাকেও খুশি রাখো, চীনকেও খুশি রাখো, এর জন্য এখন এটা নিয়ে আর্মির তো ওইভাবে চলে না। ইউনুস সাহেব ক্ষমতায় টিকে থাকার জন্য ওনার বিদেশি বন্ধুদেরকে খুশি রাখার যে ব্যাপারটা, আর্মি তো ওইভাবে ঠিক চলে না। আর্মির কিছু লং টার্ম অবজেক্টিভ থাকে, কিছু লং টার্ম আন্ডারস্ট্যান্ডিং থাকে আর্মি, তাদের একটা অ্যাসেসমেন্ট থাকে যে এই অঞ্চলে কে আমাদের দেশের বন্ধু, কে আমাদের দেশের শত্রু। এবং এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান আর্মি এই অঞ্চলে ঢুকে পড়ছে, এই জিনিসটা আটকাবার চেষ্টা করে, এটা খুবই স্বাভাবিক। এনি ন্যাশনাল আর্মি উইল ডু ইট। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মিও কোনো সময় চাইবে না যে মিজোরামের ভেতরে আরাকান। এখানে একটা কথা বলি, বাংলাদেশ আর্মি আজকে যে, তার মানে কুকি চীনের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশ আর্মির, ওই যে আমরা শুনছিলাম আরাকান আর্মির সহায়তায় যাওয়ার বাংলাদেশ সরকারের আগ্রহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের আগ্রহ, সেই জায়গা থেকে বাংলাদেশ আর্মি যে সরে এসেছে তার একটা পরিষ্কার ইঙ্গিত হিসাবে কি আমরা এটা দেখতে পারি কিনা? না, সরে এসেছে না, বাংলাদেশ আর্মি প্রথম থেকেই, এই খলিল সাহেব আমেরিকায় যাওয়ার আগে থেকে, কি এই কথাবার্তার আগে থেকে বাংলাদেশ আর্মি তো এখানে অপারেশন করছে। এবং গত বেশ কয়েক বছর ধরে এদের বিরুদ্ধে বাংলাদেশ আর্মি অপারেশন করছে, এই কুকি চীনদের বিরুদ্ধে। ঠিক আরাকান আর্মিও এখানে ঢুকে আসবে, এটা বাংলাদেশ আর্মি যেমন চায় না, ভারত সরকারও তুমি দেখো যে কেন আরাকান আর্মি সবসময় বাংলাদেশের ভেতরে খানিকটা জায়গা তাদের উপস্থিতি রাখতে চায়। ভারতের মিজোরাম রাজ্য তারা এটা চেষ্টা যখন করেছিল, ভারতের সেনাবাহিনীও তো তাদের বিরুদ্ধে অভিযান করেছে, অপারেশন সানরাইজ। কেন করেছে? কোন রাষ্ট্রীয় সরকার এবং তার সেনাবাহিনী চাইবে না একটা বিদেশি শক্তি, বিশেষ করে একটা নন স্টেট একটা আমার টেরিটরির ভিতরে ঢুকে আসবে। কিন্তু আরাকান আর্মি এগুলি কেন চায়? সাপ্লাই অ্যাঙ্গেল আছে ওদের, ইন্ডিয়া থেকে এই যে 30,000 জামা কাপড়, কমব্যাট ইউনিফর্ম, এর একটা বড় অংশ আমার ধারণা আরাকান আর্মির জন্য তৈরি হচ্ছিল, কারণ আরাকান আর্মি বিরাট ফোর্স। হ্যাঁ, বমদের এত দরকার নেই, ইভেন চীন গেরিলাদের এত মানে লোকজন নেই যে 30,000 জামা কাপড় তাদের জন্য সেলাই হচ্ছে। এটা দিস ইজ ফর আরাকান আর্মি। আরাকান আর্মি এই সাপ্লাইজ চায় বাংলাদেশ থেকে, ইয়ে থেকে, কেন মায়ানমারের মূল ভূখণ্ড থেকে তাদের সাপ্লাই পাওয়াটা খুব ডিফিকাল্ট। এর জন্য ওরা ইন্ডিয়ান বর্ডারেও যখন ওরা ঢুকে এসছে, ইন্ডিয়ান আর্মিও অপারেশন সানরাইজ করেছে তাদের বিরুদ্ধে, তাদের ওখান থেকে তাড়াবার চেষ্টা করেছে। হ্যাঁ, গত 2 বছর ধরে ওখানে অপারেশন হয়েছে। তো বাংলাদেশ আর্মিও খুবই স্বাভাবিক যে এই ধরনের একটা ফরেন ইনসার্জেন্ট গ্রুপ বাংলাদেশের টেরিটরির ভিতরে ঢুকে আসলে তারা অপারেশন করবে। এবং তাদের যেসব স্থানীয় গোষ্ঠী, অর্থাৎ এখানে নাথান বমের এই কুকি চীনরা, এরা যদি সাহায্য করে, বাংলাদেশ আর্মি ন্যাচারালি তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সুবিধা মানে এই আপনি যেটা বলছিলেন যে জাঙ্গল ডাইনামিক্স বোঝাটা যেমন জটিল, তেমনি জাঙ্গল ডাইনামিক্সটা সম্ভবত মানে এই অঞ্চলের ভূ রাজনীতি বুঝতেও এবং দেশের ভেতরেও রাজনীতি এবং সামরিক কৌশল বুঝতে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আশা করি যে আমি যেরকম উপভোগ করলাম, অনেক কিছু জানলাম, দর্শকও তা করলেন। দর্শক যারা